সবাইকে হ্যাপি নিউ ইয়ার প্রথমেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস সাফারি। আজকে কথা বলবো মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদের যে ম্যাচটা হবে, আইএসএল এর সেকেন্ড রাউন্ডের ম্যাচ। তো সেই ম্যাচটা নিয়েই কথা বলবো। প্রথমেই বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আইএসএল এর লিগ টেবিলে দুটো টিমের মধ্যে বিস্তর তফাৎ, একজন 1 নম্বরে আর একজন প্রায় 12 নম্বরে। তো দুটো টিমের মধ্যে তফাৎ থাকলেও হায়দ্রাবাদের খেলা কিন্তু দিনের পর দিন উন্নতি করছে। তারা যে কোনো সময় ভালো টিমের এগেনস্টে ভালো খেলা দেখা যেতেই পারে। তো সেই কারণে দুটো টিমের মধ্যে কী ডিফারেন্স আছে, উইক জোন, স্ট্রং জোন, সবই দেখে নেবো। তার জন্য ভিডিওটা তোমরা প্লিজ পুরোটা দেখো। আইএসএলের রেকর্ড দেখলে দুটো টিমের মধ্যে মোহনবাগান কিন্তু অনেকটাই ডমিনেট করে চলেছে। লাস্ট 9টা ম্যাচের মধ্যে 6টাতেই জিতেছে মোহনবাগান, আর হায়দ্রাবাদ জিতেছে মাত্র 2টোতে। একটি ম্যাচে ফলাফল অমীমাংসিত। তো হায়দ্রাবাদের মতন টিমের সাথে খেলা হচ্ছে বলে এতটা সহজ হবে না খেলা, কেননা পচা শামুকেও পা কাটে। সেই কারণে মোহনবাগানকে অনেক বেশি সাবধান থাকতে হবে, আর বেঙ্গালুরুর সাথে পয়েন্টের ডিফারেন্স বাড়িয়ে নেওয়ার জন্য এই ম্যাচটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা এইসব ছোটো ছোটো টিমের কাছে যদি পয়েন্ট লস হয় কোনোভাবে, সেখানে লিগ টেবিলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে দলের। তো প্রথমেই চলে আসবো হায়দ্রাবাদের স্ট্রং জোনের মধ্যে। হায়দ্রাবাদের স্ট্রং জোনের মধ্যে আছে যে কোরিয়ার মতন একজন প্লেয়ার, যে খুব ভালো খেলছে, যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে। তাকে আবার সাহায্য করছে পলিস্টার, ব্রাজিলীয় সেন্টার ফরওয়ার্ড, আর মনোজ, যে কিন্তু লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গলের সাথেও গোল পেয়েছে, যারা কিন্তু মোহনবাগানকে সমস্যায় ফেলতে পারে। এগুলোই এর সাথে সাথে আছে ডিফেন্সে অ্যালেক্স সাজির মতন প্লেয়ার, যে কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার। যদি ঠিকঠাক তার নিজের ফর্ম দিয়ে খেলতে পারে, সে যে কোনো বড় টিমকে আটকাতে পারে। এই দিক দিয়ে মোহনবাগানকে খেয়াল রাখতে হবে। এগুলোই মূলত হায়দ্রাবাদের স্ট্রং জোন। এবার চলে আসবো হায়দ্রাবাদের উইক জোনে। তো হায়দ্রাবাদের উইক জোন বলতে তাদের কিন্তু ডিফেন্স। এই মরশুমে সব থেকে বেশি গোল খেয়েছে এখনও পর্যন্ত হায়দ্রাবাদ এফসি, যারা 26টা গোল কনসিড করেছে। আর সব থেকে বড় ব্যাপার হলো হায়দ্রাবাদ মাঝের মধ্যেই ছন্দ হারিয়ে ফেলছে। একটা ম্যাচ জিতছে তো অন্য ম্যাচ হারছে। লিগ টেবিলের লাস্টের দিকে থাকা দল, তাদের নিয়ে মানে দুর্বল জায়গা বলে আর কি বলবো, মানে যে কোনো টিমই তাদেরকে হারিয়ে দিতে পারে। তো এগুলোই মূলত তাদের মধ্যে এখনও পর্যন্ত সেরকম নামই কোনো ভালো প্লেয়ার সেরকমভাবে খেলতে পারছে না, বা কেউই সেরকম খেলছে না। আস্তে আস্তে দল গোছাচ্ছে। দলের ম্যানেজমেন্টের অনেক রকম সমস্যা হয়েছিল, তো সেটা আলাদা কথা। খেলার মধ্যে তাদের টিম অতটাও স্ট্রং নয়। এইগুলোই মূলত হায়দ্রাবাদের উইক জোন। হায়দ্রাবাদ এই মুহূর্তে 13টা ম্যাচ খেলে 2টো জয় পেয়েছে, 2টো ড্র করেছে এবং 9টা ম্যাচ হেরে গেছে। সুতরাং বোঝাই যাচ্ছে হায়দ্রাবাদের উইক জোন নিয়ে আলাদা করে বলার মতন কিছু নেই। তো এবার চলে আসবো মোহনবাগানের উইক পয়েন্ট নিয়ে। মোহনবাগানের উইক পয়েন্ট বলতে মোহনবাগানের মিডফিল্ড আর ডিফেন্সের মধ্যে যে কম্বিনেশান, সেটা এই মুহূর্তে মনে হয় না দেখা যাচ্ছে। কেননা লাস্ট 3টে ম্যাচের একটাতেও ক্লিন সিট রাখতে পারেনি, না পাঞ্জাব ম্যাচে, না গোয়া ম্যাচে, না কেরালা ম্যাচে। কেরালা ম্যাচে 2টো গোল খেয়েছে, গোয়া ম্যাচে 2টো গোল খেয়েছে, আবার পাঞ্জাব ম্যাচে 1টা গোল খেয়েছে। সুতরাং 5খানা গোল খেয়েছে মোহনবাগান লাস্ট 3 ম্যাচে। এর কারণ হলো মোহনবাগানের চোটাঘাত। দিমিত্রি পেট্টাদোস আর গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ার না থাকায় মিডফিল্ডে যে কতটা মানে সাফার করছে সেটা বোঝাই যাচ্ছে। তো এটাই মূলত আমার মনে হয় যে মোহনবাগানের দুর্বলতা। তো এছাড়া আর দেখতে গেলে যে মোহনবাগানের প্লেয়াররা মাঝে মধ্যেই চোটের কবলে পড়ছে, সেই দিকে একটু দেখা উচিত টিম ম্যানেজমেন্টে। তাছাড়া আর সেরকম কোনো কিছু উইক পয়েন্ট মোহনবাগানের অন্তত নেই। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মানবীর, দিমিত্রি পেত্রাদোস, আশিক কুরনিয়ান আনঅ্যাভেলেবেল আছে। তো এইগুলো একটু মোহনবাগানকে দেখতে হবে, দেখে শুনে খেলতে হবে। যেহেতু হায়দ্রাবাদের মতন টিম যখন তখন যা কিছু করে দিতে পারে, তারা তাদের সবটা দিয়েই খেলার চেষ্টা করবে। তো মোহনবাগানকে বেশি কসাস থাকতে হবে। এরপর দেখব মোহনবাগানের স্ট্রং জোন। মোহনবাগানের স্ট্রং জোন বলতে আলাদা করে কি বলবো, মানে দুটো তো বিপরীত টিম। একটা টিম টপে আছে, একটা টিম লাস্টে আছে। একটা টিম টপে থাকে তার কারণ সে সর্বোচ্চ ভালোটা দিয়েই খেলে। মোহনবাগানের অ্যাটাকিং জোন ভালো, মিডফিল্ডও ভালো, আর ডিফেন্সও এই মুহূর্তে খুবই ভালো লাগছে। কেননা অ্যালবার্তো আর টমের মতন প্লেয়ার আছে। তো তারা দুজন মিলে পুরোটা সামনে দিচ্ছে। যদি আশিস রায় নিজের খেলাটা একটু বেটার করতে পারে ডিফেন্সিভ কোয়ালিটির দিক থেকে, সেক্ষেত্রে মোহনবাগানকে আরও খুব ভালো দেখাবে।
শুভাশিসের কথা বলবো। শুভাশিসকে কিন্তু কোরিয়ার মতন প্লেয়ারকে নেক্সট ম্যাচে আটকাতেই হবে, কেননা কোরিয়ার মতন প্লেয়ার যে কোনো কিছু করতে পারে। আমি আগেও বলেছি মোহনবাগানের স্ট্রং জোন, মানে মোহনবাগানের স্ট্রং জোন সবথেকে বড় জিনিস হচ্ছে অপশান। মোহনবাগানে যারা রিজার্ভ বেঞ্চে বসছে তাদেরকে দিয়েও একটা ফার্স্ট 11 তৈরি করা যায়। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যে কোন টিমের কাছে কত অপশান আছে। যে মোহনবাগান চোটের কবলে পড়ছে তার সত্ত্বেও কিন্তু প্লেয়ার নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না এবং ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছে। এখন দেখার হোসে মলিনা কীরকমভাবে ম্যাচ টিম কম্বিনেশন করে, সেটাই দেখার। প্রথম থেকে যদি শাহাল আব্দুলকে খেলায় বা গ্রেগ স্টুয়ার্ট হয়তো ফিরতে পারে, সেকেন্ড হাফ থেকে মেবি ফিরবে। দিমিত্রি পেট্রাতস আনঅ্যাভেলেবেল। আর এইগুলোই মূলত মোহনবাগানের স্ট্রং পয়েন্ট, যে মোহনবাগানকে একটা প্লেয়ারের সাবস্টিটিউট অলরেডি তৈরি আছে, যেটা অন্যান্য টিমের ক্ষেত্রে নেই। তো এই ম্যাচটা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট টিকিট ফ্রিতে দিয়েছে। তোমরা কারা কারা যাচ্ছ কমেন্ট করে জানো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে। টাটা।